আমরা শুরু করার আগে আমি আমার অডিও, ভিডিও এবং স্ক্রিন শেয়ার সবকিছু ক্লিয়ার আছে কিনা সেটা জানার জন্য আপনাদের কাছে জানতে চাচ্ছি যে সবকিছু কেমন আছেন সবাই। আশা করা যায় ভালো আছেন, সুস্থ আছেন সবাই। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো আপনারা কেমন এক্সাইটেড বলুন, জিনিসটা কি আমাদের রোবোটিক ডে টু ডে লাইফে রোবোটিক্স কি এরকম ইম্প্যাক্ট করে সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এছাড়াও আমরা হ্যান্ডস অন কিছু প্রজেক্ট দেখেছিলাম যে কিভাবে এলইডি ব্লিঙ্কিং করতে হয়, কিভাবে একটি সার্ভো আমরা নিজেদের মতো করে কন্ট্রোল করব, সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম, রাইট? তো আজকে আমরা বেসিক কিছু কনসেপ্ট নিয়ে আজকে আলোচনা করব। যেমন আমাদের যখন রোবোটিক্স নিয়ে যখন আমরা ঘাটাঘাটি করব, রোবোটিক্স নিয়ে যখন রিসার্চ করব, তখন আমাদের বেসিক ইলেকট্রনিক্স এবং সেন্সর গুলো সম্বন্ধে বেসিক নলেজ রাখা অনেকটা জরুরি, অনেকটা গুরুত্বপূর্ণ। তো আমরা সেই বিষয় টপিক নিয়ে আজকে আলোচনা করব। তো অনেকে দেখছি যে আমাকে মেসেজ করছেন যে কিভাবে হচ্ছে, মানে আমাদের তো একটি ছিল আগামীকালকে। তো প্রথমে আসি যে বেসিক ইলেকট্রনিক্স। তো বেসিক ইলেকট্রনিক্স এর মধ্যে প্রথমে আসে হচ্ছে রেজিস্টর। অ্যাকচুয়ালি হচ্ছে রেজিস্টর জিনিসটা কি, আপনারা কি বলতে পারবেন? রেজিস্টর জিনিসটা কি আপনারা কি কেউ বলতে পারবেন? বেসিক্যালি আমাদের এই যে রেজিস্টর আছে, আমাদের যখন কোনো রকম ওভার ভোল্টেজ বা ওভার কারেন্ট যখন হয়ে যায়, দেখা যাচ্ছে আমাদের একটি ডিভাইসে ভোল্টেজ দরকার হচ্ছে 4.3 ভোল্ট, কিন্তু আমাদের সোর্সের আউটপুট হচ্ছে 5 ভোল্ট। এখন যদি আউটপুট যদি আমি 5 ভোল্ট থাকে, আমি যদি ইনপুট ভোল্টেজ যদি 5 ভোল্ট থাকে, আর আমার হচ্ছে ডিভাইসের হচ্ছে মানে ইনপুট ভোল্টেজ হচ্ছে 4.3 ভোল্ট, আমি যদি 5 ভোল্ট দিই, তাহলে কি এটা ওভারফ্লো হয়ে যাবে না? জাস্ট লাইক হচ্ছে একটা পানি, একটা গ্লাসে যদি আমি পানি ধারণ ক্ষমতা থাকে হচ্ছে ধরুন 250 মিলিলিটার, এখন যদি আমি এখানে 300 মিলিলিটার দিই, তাহলে কি হবে? এখানে পানি যদি আমি 300 মিলিলিটার পানি এখানে দেই, অ্যাড করি, তাহলে কি হবে? 50 মিলিলিটার পানি আমার ওভারফ্লো হয়ে যাবে না? ওভারফ্লো হয়ে কি হবে? পানিটা পড়ে যাবে। তো এট দ্য সেম টাইম আমাদের ইলেকট্রনিক্সের এখানে যদি আমরা ওভার কারেন্ট বা ওভারফ্লো, ওভার ভোল্টেজ যদি দেই, তাহলে কি হয়? ডিভাইসটা পুড়ে যেতে পারে। তো সেই ভোল্টেজ অথবা কারেন্ট রোধ করার জন্য আমাদেরকে রেজিস্টর ব্যবহার করতে হয়, ঠিক আছে? তো আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন রেজিস্টর জিনিসটা কি। এখানে বলা আছে যে প্যাসিভ ইলেকট্রনিক কম্পোনেন্টস with two terminals that are used for either limiting or regulating the flow of electric current in electric circuit. তো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে রেজিস্টর জিনিসটা কি। এখন আসি যে আমাদের এই যে রেজিস্টর রয়েছে, এই রেজিস্টর কিন্তু অনেকগুলো টাইপের রেজিস্টর রয়েছে, ঠিক আছে? তো প্রথমত দেখি আমরা লিনিয়ার রেজিস্টর আর হচ্ছে নন লিনিয়ার রেজিস্টর। তো লিনিয়ার রেজিস্টর গুলো কোনগুলো? এখানে আমরা ম্যাক্সিমামই যে ব্যবহার করি, যে লিনিয়ার বলতে যে সরল রৈখিক, আর একটা হচ্ছে নন লিনিয়ার। তো লিনিয়ারের মধ্যে হচ্ছে দুই রকম পার্ট আছে, যে ফিক্সড রেজিস্টর এবং হচ্ছে ভ্যারিয়েবল রেজিস্টর। তো ফিক্সড রেজিস্টর বলতে কোনগুলো বোঝায়? যে যেগুলোর মান থাকে ফিক্সড, ঠিক আছে? যে মানগুলো ফিক্সড, যেমন হচ্ছে 1 কিলো ওহম, তারপরে 200 ওহম, 220 ওহম, 330 ওহম, 10 কিলো ওহম, এগুলো ফিক্সড, এগুলো কোনো চেঞ্জ করা যাবে না। আর ভ্যারিয়েবল রেজিস্টরের মধ্যে কোনগুলো পড়ে? ভ্যারিয়েবল রেজিস্টর বলতে আমাদের মানগুলো কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। তো ফিক্সড রেজিস্টরের মধ্যে তারপর হচ্ছে ওয়্যার উইন্ড রেজিস্টর, তারপর থিক ফিল্ম রেজিস্টর, এরপর হচ্ছে থিন ফিল্ম রেজিস্টর, তারপরে হচ্ছে থিন ফিল্ম রেজিস্টরের মধ্যে আবার মেটাল ফিল্ম রেজিস্টর আছে, কার্বন ফিল্ম রেজিস্টর আছে, যেগুলো আমরা সচরাচর ব্যবহার করে থাকি। তারপর হচ্ছে ফিউজেবল রেজিস্টর রয়েছে। তো এগুলো হচ্ছে মূলত ফিক্সড রেজিস্টর, যেগুলো হচ্ছে মান একবারে ফিক্সড থাকে। হ্যাঁ, তো এগুলো কখনো আপনি চেঞ্জ করতে পারবেন না, এগুলো মান ফিক্সড থাকবে, আপনি যে মানটা থাকবে সেটা ফিক্সড। আর ভ্যারিয়েবল বলতে আপনি চাইলে এটা আপনাদের নিজেদের মতো করে চেঞ্জ করতে পারবেন। যেমন হচ্ছে আমরা দেখেছি ফ্যানের রেগুলেটর, আপনারা সবাই হয়তো দেখেছেন ফ্যানের রেগুলেটর, তারপর হচ্ছে ভলিউম নব, যে ভলিউম কমানো বাড়ানো যায়। তো আমরা ফ্যানের যে রেগুলেটর রয়েছে, এটাও কিন্তু একরকম রেজিস্টর কিন্তু, তাই না? তো যখন কি হয় যে আমরা যখন রেজিস্টরটা যখন বাড়াই দেই, ফ্যানের ভলিউমটা যখন বাড়াই দেই রেগুলেটরটা, তখন কি হয়? ফ্যান জোরে ঘুরে, আবার যদি কমাই দিই তাহলে আস্তে ঘুরে। তাহলে এখানে কি আছে? যে কারেন্টের যে রোডটা রয়েছে, রোডটা ফ্লোটা কমাই দেয়। তো দেখা যাচ্ছে যে এখানে 10 অ্যাম্পিয়ার আছে, সেখানে হচ্ছে 2 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার এরকম নিয়ে চলে আসে। তো
ভ্যারিয়েবল রেজিস্টরের মধ্যে আবার পটেনশিওমিটার রয়েছে, রিওস্টেট আছে, তারপর ট্রিমার রেজিস্টর রয়েছে। এইগুলো মূলত হচ্ছে ভ্যারিয়েবল রেজিস্টর। তো আমরা দেখলাম লিনিয়ার রেজিস্টর কি, লিনিয়ার রেজিস্টরের মধ্যে ফিক্সড রেজিস্টর কি জিনিস এবং ভ্যারিয়েবল রেজিস্টর কি জিনিস, সেই জিনিসগুলো নিয়ে আমরা হোপফুলি বুঝতে পেরেছি। তো যদি বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আন্ডারস্ট্যান্ড লিখবেন। তো এবার আসি নন লিনিয়ার রেজিস্টর। তো নন লিনিয়ার রেজিস্টরের মধ্যে আপনার থার্মোস্টার রয়েছে, যেগুলো হচ্ছে টেম্পারেচার এই করে। তারপর হচ্ছে ফটো রেজিস্টর রয়েছে, যে এলডিআর যে ফটো মানে লাইট থাকলে হচ্ছে জ্বলবে, লাইট না থাকলে নিভে যাবে। তারপর হচ্ছে ভ্যারিস্টর রেজিস্টর রয়েছে, সারফেস মাউন্ট রেজিস্টর রয়েছে। তো এগুলো মূলত হচ্ছে নন লিনিয়ার রেজিস্টর। তো আমরা দেখতে পাচ্ছি যে ফাইজুর রহমান, তারপর ফাহমিদা তাবাসসুম, সন্নিক পাউল, তারপর শিয়াবউদ্দিন লিখেছে আন্ডারস্ট্যান্ড, ইয়াসিন রহমান লিখেছেন, তারপরে হামাদি তালুকদার, সাইফ ইয়াসার লিখেছেন আন্ডারস্ট্যান্ড। ওকে, তো হোপফুলি আপনারা এই রেজিস্টরের পার্টটুকু বুঝতে পেরেছেন। তো এরপরে আসি ক্যাপাসিটর। এখন ক্যাপাসিটর জিনিসটা কি? আপনারা কি বলতে পারবেন যে ক্যাপাসিটর আমরা কেন ব্যবহার করি, এই জিনিসটা কি? এম কে মুন্না লিখেছেন চার্জ জমা থাকে। আজমির ইনস্টা লিখেছেন যে টেম্পোরারি চার্জ ধরে রাখতে পারে। এ টাইপ অফ ব্যাটারি চার্জ জমা রাখে। অভিজিৎ দাস লিখেছেন চার্জ জমা থাকে। তাহসিন মোবাসি লিখেছেন স্টোর ভোল্টেজ। অনেকে লিখেছেন হ্যাঁ, আপনাদের ধারণা ঠিক, যে ক্যাপাসিটরটা হচ্ছে মূলত টু টার্মিনাল ইলেকট্রিক ডিভাইস। এটা কি করে? এনার্জিকে স্টোর করে রাখে, ঠিক আছে, যেন হচ্ছে কনস্ট্যান্ট হচ্ছে একটা এনার্জি ফ্লো হতে থাকে। তো জাস্ট লাইক হচ্ছে ধরুন আমাদের যে ফ্যানে ক্যাপাসিটর আমরা কোথায় কোথায় ব্যবহার করি? আমরা দেখি যে আমরা যদি সরাসরি দেখি, একটা প্রাইম এক্সাম্পল হচ্ছে ফ্যানে কিন্তু আমরা ক্যাপাসিটর ব্যবহার করে থাকি, তাই না? তো এটা কি করে, ফ্যানে কেন আমরা ক্যাপাসিটর ব্যবহার করি, যে অনেক সময় কি হয় যে ভোল্টেজ আপ ডাউন করে, তাই না? তো ভোল্টেজ আপ ডাউন করলে তো ডিভাইস অনেক সময় নষ্ট হয়ে যায়, যে একবার আপ হচ্ছে একবার লো হচ্ছে। তো এই ক্যাপাসিটর মেইনলি কি করে, যে সে হচ্ছে চার্জটা ধারণ করে রাখে, ভোল্টেজ স্টোর করে রাখে। তো সে যখন কিছু সময়ের জন্য স্টোর করে রাখে, এক কথায় হচ্ছে সে ফিল্টারের কাজ করে, ফিল্টারের মতো কাজ করে। সে কি করবে, ভোল্টেজটা স্টোর করে রাখে, যখন হচ্ছে ফ্লো হয় সে ওইভাবে থাকে, কিন্তু যখন লো ভোল্টেজ থাকে তখন কি করে, সে হচ্ছে পাস করে দেয়। তো এটা কিছু সময়ের জন্য হচ্ছে সে চার্জটাকে স্টোর করে রাখে, ঠিক আছে? তো এটাই হচ্ছে মূলত আমাদের ক্যাপাসিটর ইগুলো। এখন আসি ডায়োড নিয়ে। তো ডায়োড কি জিনিস আপনারা বলতে পারবেন? ডায়োড কি জিনিস? কি শুনেছিলাম, তাই না? গাইস, আমাদের এখানে হচ্ছে আজান হচ্ছে, তো আমরা আজানের জন্য এখন আসি। আমার কি অডিও, ভিডিও এবং রেকর্ডিং সবকিছু ক্লিয়ার আছে? যদি ক্লিয়ার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে অল ক্লিয়ার লিখবেন। আমরা তড়িৎ প্রবাহ অনেকে শুনেছিলাম, যে তড়িৎ প্রবাহ তড়িৎ ইয়ে রয়েছে, যে একটা হচ্ছে পরিবাহী, অর্ধ পরিবাহী, আর হচ্ছে অপরিবাহী, অর্থাৎ কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর অ্যান্ড ইনকন্ডাক্টর। তো পরিবাহী কোনগুলো? পরিবাহী হচ্ছে যেগুলো হচ্ছে একবারে যে তড়িৎ সরাসরি হচ্ছে প্রবাহ হবে, দুই দিক থেকে প্রবাহ হবে। এবং অপরিবাহী কোনগুলো? যেমন হচ্ছে জড় বস্তু যেগুলো রয়েছে, যে যেগুলো দিয়ে হচ্ছে ইলেকট্রিসিটি পাস হয় না, সেগুলো হচ্ছে অপরিবাহী।
আর অর্ধপরিবাহী কোণগুলো যেগুলো হচ্ছে একমুখী হচ্ছে প্রবাহ হয়, অর্থাৎ একদিক দিয়ে যাবে বাট ওই দিক দিয়ে আসবে না। তো ডায়োড হচ্ছে সেই হচ্ছে সেমিকন্ডাক্টর, সে কি করবে একমুখী হচ্ছে প্রবাহ, সে করবে মানে একমুখী প্রবাহ দিবে, যে অন্যদিকে কারেন্ট পাস করবে না, একদিক দিয়ে যাবে বাট ওই দিক দিয়ে কিন্তু আর কারেন্ট আসবে না। তো ডায়োডের এইভাবে কাজ করে যে সে একদিকে হচ্ছে কারেন্ট প্রবাহ করবে। তো এখানে হচ্ছে মূলত ডায়োড, অনেক রকমের ডায়োড রয়েছে। তো প্রথমে আসি যে পিএন জাংশন ডায়োড, যেটা পিএন জাংশন ডায়োড হচ্ছে, এটা একটা হচ্ছে মোস্ট বেসিক ডায়োড। সেটা হচ্ছে কি করে, একদিকে হচ্ছে কারেন্ট ফ্লো করে, এটা হচ্ছে মানে ফরওয়ার্ড বায়াসে সে কারেন্ট হচ্ছে ফ্লো করে। তো ডায়োড, এই পিএন জাংশন ডায়োড কোথায় ব্যবহার হয়ে থাকে আপনারা বলতে পারবেন? পিএন জাংশন ডায়োড হচ্ছে এসি ডিসি যে রেকটিফায়ার রয়েছে, আমরা দেখেছি যে কারেন্ট, এসি কারেন্ট থেকে যখন ডিসি কারেন্টে কনভার্ট করতে হয় তখন আমাদেরকে এই ডায়োড গুলো রেকটিফায়ার হিসেবে ব্যবহার করতে হয়, অথবা হচ্ছে সার্কিট প্রোটেকশনের জন্য ডায়োড আমরা ব্যবহার করি, যে যে দিক দিয়ে কারেন্ট ফ্লো হবে আবার ওই দিক দিয়ে কারেন্ট যেন না আসে, মানে রিভার্স কারেন্ট যেন না আসে, সেজন্য হচ্ছে প্রোটেকশন, সার্কিট প্রোটেকশনের জন্য হচ্ছে আমরা পিএন জাংশন ডায়োড ব্যবহার করে থাকি। এরপর আসে হচ্ছে জেনার ডায়োড। জেনার ডায়োড আমরা কোথায় ব্যবহার করি? জেনার ডায়োড মূলত কনস্ট্যান্ট ভোল্টেজ, যেটা আমরা বলি যে স্টেবিলাইজার, যে আমরা দেখি যে ভোল্টেজ স্টেবল থাকে, মানে কনস্ট্যান্ট ভোল্টেজ যখন আমাদের দরকার পড়বে তখন হচ্ছে আমরা জেনার ডায়োড ব্যবহার করে থাকি। যেমন ভোল্টেজ রেগুলেশন, তারপর ওভার ভোল্টেজ প্রোটেকশনের জন্য আমরা এই জেনার ডায়োডটা ব্যবহার করে থাকি। এরপর হচ্ছে লাইট ইমিটিং ডায়োড। লাইট ইমিটিং ডায়োড কি জিনিস? যে এটা হচ্ছে আমরা যে এলইডি যেগুলো ব্যবহার করি, এগুলো কিন্তু একরকম ডায়োড, ঠিক আছে? তো এগুলো অনেক রকম কালার হয়ে থাকে। তারপরে হচ্ছে লাইটিং কমিউনিকেশন, তারপরে হচ্ছে ইন্ডাক্টর ডিসপ্লেস এর ক্ষেত্রে হচ্ছে আমরা লাইট ইমিটিং ডায়োড গুলো ব্যবহার করে থাকি। এরপর আসে হচ্ছে শক্তি ডায়োড। তো শক্তি ডায়োড কি জিনিস? এগুলো হচ্ছে মেটাল সেমিকন্ডাক্টর জাংশন হিসেবে ব্যবহার হয়, যে হচ্ছে ফরওয়ার্ড ভোল্টেজ ড্রপের ক্ষেত্রে, যেমন 0.2 থেকে 3 ভোল্ট যখন আমরা ড্রপ করার দরকার পড়বে তখন হচ্ছে আমরা এই শক্তি ডায়োড গুলো ব্যবহার করে থাকি। আর লেজার ডায়োড কোনগুলো জিনিস? লেজার ডায়োড হচ্ছে আমরা অনেকে দেখেছি লেজার লাইট, যেগুলো দেখেছি এগুলো একরকম এলইডি, বাট হচ্ছে লেজার লাইট হিসেবে ব্যবহার হয়। এগুলো অনেক হচ্ছে এলইডি থেকে অনেক পাওয়ারফুল হয়ে থাকে। আর অ্যাভালান্স ডায়োড কোনগুলো? অ্যাভালান্স ডায়োড হচ্ছে সার্কিট প্রোটেকশনের জন্য, তারপরে হাই ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশনের জন্য, তারপরে আরএফ সার্কিটের জন্য অ্যাভালান্স ডায়োড গুলো ব্যবহার হয়ে থাকে। আর ফটোডায়োড কোনগুলো? ফটোডায়োড হচ্ছে আপনার এই যে সোলার সেল, তারপর হচ্ছে লাইট সেন্সর, এরপর হচ্ছে অপটিক্যাল সেন্সর, ক্যামেরাতে যে ইগুলো থাকে সেগুলোতে হচ্ছে ফটোডায়োড গুলো ব্যবহার হয়ে থাকে, ঠিক আছে? তো এই হচ্ছে মূলত আমাদের মূল ডায়োডের মেন মানে টাইপস। হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আন্ডারস্ট্যান্ড লিখবেন। যদি বুঝতে পেরে থাকেন তাহলে আন্ডারস্ট্যান্ড লিখবেন, আর যারা বুঝতে পারেন নাই তাহলে হচ্ছে নো লিখবেন, তাহলেই আমি বুঝে যাব। আর যদি আমাকে আরেকবার রিক্যাপ করা লাগে তাহলে সেটাও বলবেন। ওকে, আজমাইন ইনস্টিয়ার লিখেছেন আন্ডারস্ট্যান্ড, উসাইবা তাবাসসুম মুনতাহা লিখেছেন গট ইট, হামদি তালুকদার লিখেছেন আন্ডারস্ট্যান্ড, সাইফুল ইসলাম লিখেছেন আন্ডারস্ট্যান্ড, তাহসিন লিখেছেন আন্ডারস্ট্যান্ড। ওকে, দেখতে পাচ্ছি অনেকেই লিখেছেন আন্ডারস্ট্যান্ড। ওকে, তাহলে আমরা নেক্সট টপিকে ফিরে যাই। এরপর হচ্ছে ট্রানজিস্টর। ট্রানজিস্টর কি জিনিস? ট্রানজিস্টর হচ্ছে একরকম হচ্ছে সেমিকন্ডাক্টর, এটারও একরকম সেমিকন্ডাক্টর, বাট এটা হচ্ছে ডিজিটাল সুইচ হিসেবে কাজ করে বিভিন্ন অ্যাম্প্লিফিকেশনে, কারেন্ট ভোল্টেজের, এটা হচ্ছে আপনার সুইচিং হিসেবে কাজ করে ডিজিটালি। আমরা যে সুইচ গুলো দেখি না, যে হচ্ছে অন অফ করি, যে ম্যানুয়াল সুইচ গুলো, তো এটা কি হয়, এটা হচ্ছে ডিজিটাল সুইচ হিসেবে এটা কাজ করে। তো ট্রানজিস্টর আবার হচ্ছে দুই টাইপের ট্রানজিস্টর রয়েছে, একটা হচ্ছে বিজেটি আর একটা হচ্ছে মসফেট ট্রানজিস্টর। তো এখানে আপনার এনপিএন ট্রানজিস্টর রয়েছে, পিএনপি ট্রানজিস্টর রয়েছে। তো ট্রানজিস্টর মেইনলি কিভাবে কাজ করে? এখানে আপনার তিনটা টার্মিনাল রয়েছে, একটা হচ্ছে ইমিটার, কালেক্টর, বেস, ইমিটার। কালেক্টর কি করে? ডাটা, সে হচ্ছে এখানে আপনারা দেখতে পাবেন তিনটা রয়েছে। তো এখানে ইমিটার এবং কালেক্টরের মধ্যে একটা গ্যাপ রয়েছে। তো এখানে যখন এই যে একটা লেয়ার, ব্রেকিং লেয়ার রয়েছে, এই বেস থেকে যখন হচ্ছে স্বল্প পরিমাণ কারেন্ট যদি আমার ফ্লো করা হয় তাহলে কি হবে, এই লেয়ারটা এটার সাথে এটা জয়েন্ট লেগে যায়, তখন কি হয়, সুইচটা অন হয়ে যায়। আবার যদি কারেন্ট, যখন আমরা ভোল্টেজটা হচ্ছে অফ করে দেই তখন হচ্ছে সেটা
বন্ধ করে দেয়। যেমন হচ্ছে সুইচ যেভাবে কাজ করে, যে যখন আমরা অন করি তখন কি হয়, দুইটা জাংশন একসাথে অ্যাটাচড হয়ে যায়, তখন হচ্ছে আমাদের কোনো ডিভাইস অন হয়। তো এখানে আমাদের সেক্ষেত্রে কি করতে হয়, এখানে এই যে বেজে যে আছে, বেজে আমাদেরকে স্বল্প পরিমাণ কারেন্ট ফ্লো করতে হয়। ফ্লো করলে সেটা আমাদের এই যে ইমিটার এবং বেজের মধ্যে যে ব্রেকিং লেয়ারটা আছে সেটা কি হয়, পূরণ হয়ে যায়। দিয়ে কি হয়, এই দুইটা একসাথে অ্যাটাচড হয়ে যায় এবং সার্কিটটি অন হয়ে যায়। তো ট্রানজিস্টর মূলত এইভাবে কাজ করে। এছাড়াও ট্রানজিস্টর অনেক রকম রয়েছে। আমরা দেখতে পাই যে হচ্ছে বিভিন্ন ধরনের ভোল্টেজ রেগুলেটর, তারপরে হচ্ছে মসফেট, এই সকল এইগুলোতে আমরা হচ্ছে ট্রানজিস্টর গুলো ব্যবহার করে থাকি। যেমন ভোল্টেজ রেগুলেটরের ক্ষেত্রে হচ্ছে আমরা যখন দেখি 9 ভোল্টেজ থেকে 5 ভোল্টেজ যখন হচ্ছে আমরা কনভার্ট করব, তখন হচ্ছে 7805 আমরা ট্রানজিস্টর ব্যবহার করে থাকি। এরপরে হচ্ছে 9 ভোল্ট ব্যবহার করি। এছাড়াও হচ্ছে যখন আমাদের 12 ভোল্ট কনস্ট্যান্ট লাগবে, তখন 7812 ভোল্টেজ রেগুলেটর ট্রানজিস্টর ব্যবহার করে থাকি। ঠিক আছে, তো হোপফুলি আপনারা ট্রানজিস্টরটা বুঝতে পেরেছেন। এটা মূলত আমাদের ডিজিটাল সুইচ হিসেবে ব্যবহার হয়ে থাকে। তো মসফেটেও হচ্ছে আপনার এখানে তিনটা রয়েছে, যে গেট, ড্রেন এবং সোর্স, তিনটা রয়েছে। তো গেটটা কি, গেটে হচ্ছে স্বল্প পরিমাণ যদি আমরা ভোল্টেজটা দেই, তাহলে কি করবে, সে ড্রেন এবং সোর্সের অ্যাডজাস্ট পয়েন্টটা সে হচ্ছে কানেকশন দিয়ে দেয়। ঠিক আছে, তো হোপফুলি আপনারা ট্রানজিস্টর জিনিসটা কি এটাও বুঝতে পেরেছেন। এখন আসি ইন্ডাক্টর। ইন্ডাক্টর জিনিসটা কি, কেউ কি বলতে পারবেন যে ইন্ডাক্টর জিনিসটা কি? ইন্ডাক্টর জিনিসটা হচ্ছে, অনেক সময় কি হয়, আমাদের কারেন্ট ওভারফ্লো হতে থাকে, তাই না? তো ওভারফ্লো যখন হয় কারেন্টগুলো, তখন এইটা কি করে, একটা কয়েল হিসেবে কাজ করে, কারেন্টগুলোকে, কারেন্টের যে এইটা রয়েছে এটাকে বাধা দেয়, কারেন্টটাকে, যে কোনো রকম হচ্ছে যেন না হয়, মানে কারেন্টটা ওভারফ্লো যেন না হয়, সেজন্য এটাকে বাধা দেয়। আবার এটা কি করে, যে ম্যাগনেটিক এনার্জি তৈরি করে। আমরা যে দেখেছি না, যে বিভিন্ন মোটরের মধ্যে হচ্ছে তামার কয়েল জড়ানো থাকে, সেটা কি করে, কারেন্টটা সে রোধ করে, সে একটা ম্যাগনেটিক কয়েলে পরিণত করে, যে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। তো আমরা বিভিন্ন সার্কিটে হচ্ছে ইলেকট্রনিক যেন কারেন্ট যেন ওভারফ্লো না হয়, সেই জন্য হচ্ছে আমরা ইন্ডাক্টর গুলো ব্যবহার করে থাকি। এরপরে এলইডি। এলইডিটা আমরা কি, আমরা বললাম যে এটাও একরকম কিন্তু সেমিকন্ডাক্টর ডিভাইস, যেটা কি করে, যে বিভিন্ন কারেন্টের ফ্লোকে ফরওয়ার্ড ডিরেকশনে নিয়ে যায় এবং যে রিভার্স ডিরেকশন যেটা রয়েছে সেটাকে ব্লক করে দেয়। এটাকে এলইডির ফুল মিনিং হচ্ছে লাইট ইমিটিং ডায়োড। এটাও একরকম হচ্ছে আপনার সেমিকন্ডাক্টর, কিন্তু আমরা দেখি এলইডিটা অনেক সময় আমরা বিভিন্ন ইন্ডিকেটর হিসেবে বা বিভিন্ন অনেক অনেক কাজে কিন্তু আমরা এলইডি গুলো ব্যবহার করে থাকি। আমরা অনেকেই এলইডি গুলো দেখেছি, বাট এটা অ্যাকচুয়ালি যে ডায়োড, এটা কিন্তু অনেকেই জানি না। বাট এটা কিন্তু একরকম হচ্ছে ফরওয়ার্ড বায়াস ডায়োড, যেটা হচ্ছে একমুখী ভাবে কিন্তু কাজ করে। ঠিক আছে, তো অনেকে অনেক সময় হচ্ছে এলইডি ডায়োড হিসেবেও কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, তো অনেকেই দেখতে পাচ্ছি যে তানভীর আহমেদ লিখেছে লাইট ইমিটিং ডায়োড, তারপর শারিয়া রাজীব কমেন্ট করেছেন, এছাড়া শিয়াবউদ্দিন কমেন্ট করেছেন এলইডি মিন্স লাইট ইমিটিং ডায়োড। এরপরে হচ্ছে মুনতাহা ইসলাম লিখেছেন, সাদিয়া ইসলাম, নিশা লিখেছেন, মুমিন হোসাইন, অনেকে দেখতে পাচ্ছি কমেন্ট করেছেন। তো এই হচ্ছে মূলত আমাদের মেন বেসিক ইলেকট্রনিক্সের আমরা এতক্ষণ যা যা দেখলাম, এগুলোই হচ্ছে মূলত বেসিক ইলেকট্রনিক্স। এগুলো নিয়ে আমরা পরবর্তী যেসব প্রজেক্ট করব, সেই প্রজেক্টগুলোতে আমরা এইসব ইলেকট্রনিক্সের আমরা ব্যবহার করব। তো এই জন্যই আপনাদেরকে জাস্ট বেসিক একটা ধারণা দিলাম যে এগুলো কিভাবে কাজ করে, এটার কাজ কি, এগুলোর ব্যবহার কি, আমরা কোথায় কোথায় এগুলো ব্যবহার করতে পারি, রাইট? তো অনেকেই হচ্ছে কমেন্ট করছে যে আরডিনো ইনস্টলেশন কিভাবে করতে হয়। আগামীকালকে অনেকেই বলছিলেন যে আরডিনো ইনস্টলেশন কিভাবে আমরা করব, তাই না? অনেকেই হচ্ছে জিজ্ঞেস করছেন। তো আমি জাস্ট এখানে হচ্ছে আরডিনোর একটা স্পেসিফিকেশন আপনাদেরকে দিচ্ছি, যে এখানে আমরা যে আরডিনো আগামীকাল যে গতকালকে যেটা আগে আরডিনো যেটা আমরা ব্যবহার করেছিলাম, তো এখানে আপনার আরডিনোতে 0 থেকে
13 পর্যন্ত যেটা রয়েছে সেটা হচ্ছে ডিজিটাল পিন। ডিজিটাল বলতে 0 এবং 1 নিয়ে কাজ করব, দুইটা ভ্যালু নিয়ে কাজ যখন করবো আমরা, তখন আমরা ডিজিটাল পিন নিয়ে কাজ করব। আর যখন আমরা র্যান্ডম ভ্যালু, যে ধরেন 0 থেকে 100 বা আর তার থেকে বেশি, যখন আমরা র্যান্ডম ভ্যালু নিয়ে কাজ করব, তখন হচ্ছে আমরা A0 থেকে A5 পর্যন্ত আমরা অ্যানালগ পিনগুলো নিয়ে আমরা কাজ করব। এছাড়াও এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ভোল্টেজ রেগুলেটর আইসি রয়েছে। এরপরে হচ্ছে আমাদের এখানে একটি AT Mega 32HP যে মাইক্রোকন্ট্রোলার একটি রয়েছে। তারপরে ইউএসবি এখানে রয়েছে, যে ইউএসবি দিয়ে আমরা সরাসরি এটাকে প্রোগ্রাম করব। এছাড়া ক্রিস্টাল অসিলেটর রয়েছে, যেখানে 16 মেগাহার্জ আমরা কানেকশন দিব, মানে 16 মেগাহার্জ ক্লক স্পিড এটা রয়েছে। এছাড়াও এখানে একটি পাওয়ার বাটন রয়েছে, পাওয়ার বাটন দিয়ে আমরা হচ্ছে রিসেট করব। আলাদাভাবেও এখানে চাইলে পাওয়ার সাপ্লাই কাজ করতে পারি। এছাড়াও এখানে I2C ইউআরট কমিউনিকেশন, এসপিআই কমিউনিকেশন রয়েছে। তো মূলত বেসিক আর্ডিনোর সম্বন্ধে আবার বলা হলো, কারণ আপনারা অনেকে বলছে যে আর্ডিনোর পিন কনফিগারেশন কিভাবে আমাদেরকে আরেকবার দেখা, তো এটাই দেখানো হলো। তো এখানে আর্ডিনো ইনস্টলেশন আপনারা কি করবেন, যে আর্ডিনোর যে সাইটটা রয়েছে, আর্ডিনো আইডি ডাউনলোড লিখলেই কিন্তু সরাসরি আপনাদেরকে এইরকম একটি পেজে কিন্তু আপনাদেরকে নিয়ে চলে যাবে। ঠিক আছে, দেন আপনারা এখানে যখন ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড হয়ে গেলে এখানে কিছু পপ আপ আসবে। যখন ইনস্টলেশন যে এটা রয়েছে, ফাইলটা রয়েছে, আপনারা যখন ওপেন করবেন, তখন এখানে এগ্রি অপশনটা আপনাকে কিছু পপ আপ আসবে, সেগুলোতে আপনাকে এগ্রি করতে হবে। এগ্রি করার পরে ডিরেক্টলি হচ্ছে ফোল্ডারটা সিলেক্ট করবেন। ফোল্ডারটা সিলেক্ট করার পরে ডিরেক্টলি ইনস্টলেশন হয়ে যাবে, কিছুক্ষণ সময় লাগবে। তারপর হচ্ছে ডিরেক্টলি এটা আপনার আইডিটা ইনস্টল হয়ে যাবে। মমিনুল ইসলাম লিখেছেন যে আরেকবার বলবেন, আপনি যদি একটু কাইন্ডলি বলতেন যে কোন পার্টিকুলার টপিকটা হচ্ছে আরেকবার বলবো, তাহলে আমি আপনাকে সেটা ক্লিয়ার করে দিতাম। গাজিয়াল মাহি লিখেছেন প্লিজ অলসো টেল অ্যাবাউট নোড এমসিইউ ESP8266। গাজিয়াল মাহি, আমরা নোড এমসিইউ নিয়ে আগামী যে ক্লাসগুলো রয়েছে সেগুলোতে আমরা ডিটেলস আলোচনা করব। ওকে, আর্ডিনো কনফিগারেশন। প্রথমত আমরা আর্ডিনো আরেকবার কনফিগারেশনে যাই। তো এখানে দেখুন, আর্ডিনোতে এখানে দুই রকম হচ্ছে পিন রয়েছে, যেটা হচ্ছে 0 থেকে 13 পর্যন্ত যে পিনগুলো দেখতে পাচ্ছেন এখানে, সেগুলো হচ্ছে কি মূলত আমাদের ডিজিটাল পিন। অর্থাৎ আমরা যখন 0 এবং 1 নিয়ে কাজ করব, যে ভ্যালুগুলো নিয়ে 0 এবং 1 হাই লো এই ভ্যালুগুলো নিয়ে কাজ করব, তখন হচ্ছে আমরা এই 0 থেকে 13 যে পিনগুলো রয়েছে সেগুলোতে আমরা এগুলো আমরা ব্যবহার করব। আর যখন আমরা র্যান্ডম ভ্যালু, যেগুলো অনেক সেন্সর থেকে হচ্ছে র্যান্ডম ভ্যালু দেয়, তো ওই সময়তে আমরা যখন আমাদের র্যান্ডম ভ্যালু নিয়ে কাজ করার প্রয়োজন পড়বে, তখন আমরা A0 থেকে A5 পর্যন্ত হচ্ছে যে পিনগুলো রয়েছে সেগুলোতে আমরা ব্যবহার করব। এছাড়াও এখানে একটি মাইক্রোকন্ট্রোলার রয়েছে, যেটা হচ্ছে AT Mega 32HP মাইক্রোকন্ট্রোলার। এখানে হচ্ছে ফ্ল্যাশ মেমোরি 32 কিলোবাইট, SRAM রয়েছে 2 কিলোবাইট, এবং এখানে EEPROM রয়েছে 2 কিলোবাইট। এখন আপনাদের মাথায় কোশ্চেন আসতে পারে যে EEPROM কিভাবে আমরা EEPROM জিনিসটা কি? EEPROM এর মিনিংস হচ্ছে ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। সেটা কি করে? টেম্পোরারি ডাটা স্টোর করে রাখে। অনেক সময় কি হয় যে আমাদের বিভিন্ন আমাদের ডিভাইস যখন অফ করে দেই, তো EEPROM কি করে? ডাটাটা স্টোর করে রাখা টেম্পোরারি। যখন আমরা ডিভাইসটা আবার অন করি, সে সরাসরি আবার আগের যে প্রোগ্রামটা ছিল সেটাতে আবার ইনিশিয়ালাইজ হয়ে যায়। জুবাইর হোসেন লিখেছেন ফোনে ইউজ করে কোডিং করা যাবে? হ্যাঁ, ফোন ইউজ করেও কোডিং করা যাবে। সেখানে আপনাকে আর্ডিনো ড্রয়েড নামের একটা অ্যাপ আছে, সেখানে চাইলে আপনি হচ্ছে ডিরেক্টলি ফোনের থেকেও আপনি কোডিং করতে পারবেন। তো আর্ডিনো কম্পোনেন্ট গুলো কি বুঝতে পেরেছেন? তো আর্ডিনো ইনস্টলেশন আমি এর আগে দেখিয়েছি, গত ক্লাসে কিন্তু আমরা দেখিয়েছিলাম। জাস্ট এবার আজকে জাস্ট হচ্ছে শর্ট রিভিউ দিলাম। এখন আসি হচ্ছে সেন্সরস নিয়ে। অনেকে জিজ্ঞেস করছিলেন যে সেন্সরস কি জিনিস, সেন্সরস কি? তো সেন্সরস মূলত হচ্ছে এনভায়রনমেন্ট থেকে সে হচ্ছে বিভিন্ন রকম ডাটা কালেক্ট করবে। ঠিক আছে, সাইম আহমেদ সিয়াম লিখেছেন ভাই রিসেট বাটন চাপলে কি হয়? রিসেট বাটন চাপলে মূলত আমাদের যে এইটা রয়েছে, সরাসরি আমাদের যে প্রোগ্রামটা রয়েছে সেটা আবার রিসেট হয়ে যায়। তো আমরা আসি সেন্সরস নিয়ে।
সেন্সরসে মূলত আমরা ডাটা যে রয়েছে আমাদের বিভিন্ন ধরনের ইনভায়রনমেন্টাল যে ডাটাগুলো রয়েছে, এই ডাটাগুলো সে কালেক্ট করে। এখন ইনভায়রনমেন্টাল অনেক রকম ডাটা রয়েছে, যেমন হচ্ছে টেম্পারেচার, হিউমিডিটি, তারপর হচ্ছে ময়েশ্চার, এরপরে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, মোশন, গ্যাস, এই সকল ডেটাগুলো সে ইনভায়রনমেন্ট থেকে কালেক্ট করে। রেইন পসিবিলিটি, তারপরে লেজার, বিভিন্ন ধরনের ডাটা সেই এনভায়রনমেন্ট থেকে কালেক্ট করে মাইক্রো কন্ট্রোলারে হচ্ছে পাঠায়, এবং মাইক্রো কন্ট্রোলার সেটা কি করে, প্রসেস করে। তো আমরা এই যে 21 ডেজ যেটা রয়েছে, 21 ডেজে আমরা যেসব সেন্সর নিয়ে কাজ করব সেগুলো নিয়ে আমরা একটা শর্ট ধারণা দিব। সেজন্য প্রথমে আসি হচ্ছে আল্ট্রাসনিক সেন্সর। আল্ট্রাসনিক সেন্সর জিনিসটা কি আপনারা বলতে পারবেন যে আল্ট্রাসনিক সেন্সর এটা কিভাবে কাজ করে? আল্ট্রাসনিক সেন্সর সম্বন্ধে কার কার ধারণা আছে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। আদনান কবির লিখেছেন মেজর ডিস্টেন্স, তারপরে জুবাইর হোসেন লিখেছেন, আনোয়ার হোসেন লিখেছেন। ওকে, আল্ট্রাসনিক সেন্সর হচ্ছে সে হচ্ছে মেইনলি হচ্ছে ডিস্টেন্স মেজার করে। তো এটা কিভাবে করে, সে হচ্ছে একটা দিয়ে হচ্ছে সাউন্ড সেন্ড করে, আর একটাতে কি করে, সাউন্ড রিসিভ করে। এখানে আপনার 4টা পিন রয়েছে, একটা হচ্ছে ভিসিসি, তারপর একটা ট্রিগার পিন, একটা হচ্ছে ইকো পিন, আর একটা হচ্ছে গ্রাউন্ড পিন। তো ট্রিগার পিনে কি করে, সে হচ্ছে সাউন্ডটাকে ট্রিগার করে, আর ইকো দিয়ে সে হচ্ছে অ্যাবজর্ব করে। আমরা এখানে কিছু স্পেসিফিকেশন রয়েছে যে এটার অপারেটিং ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট, তারপরে এটা কুয়েন্সি কারেন্ট হচ্ছে 2 মিলি অ্যাম্পিয়ারের থেকে নিচে, ওয়ার্কিং কারেন্ট হচ্ছে 50 মিলি অ্যাম্পিয়ার, আর এটার ইফেকচুয়াল অ্যাঙ্গেল হচ্ছে 15 ডিগ্রি থেকে এটা শুরু হয়, এবং এটার রেঞ্জিং ডিস্টেন্স হচ্ছে 2 সেন্টিমিটার থেকে 400 সেন্টিমিটার, অর্থাৎ 1 ফিট থেকে 13 ফিট পর্যন্ত সর্বোচ্চ সেটা এই হচ্ছে মেজার ডিস্টেন্স করতে পারে। এবং এটার মেজারিং অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি, সর্বোচ্চ 30 ডিগ্রি মতো হচ্ছে সে মেজার ডিস্টেন্স করতে পারে। এটার হচ্ছে ট্রিগার ইনপুট পালস ওয়াইড হচ্ছে 10 মাইক্রোসেকেন্ড টিটিএল প্লাস, আর ইকো আউটপুট সিগন্যাল রয়েছে টিটিএল প্লাস প্রমোশনাল টু দ্য ডিস্টেন্স রেঞ্জ। তো এগুলো হচ্ছে মূলত তো আপনারা জাস্ট মাথায় রাখবেন এটা কিন্তু 5 ভোল্টেই কিন্তু আমাদের চালাইতে হবে। এটা অপারেটিং ভোল্টেজ কিন্তু 5 ভোল্ট। তো 5 ভোল্টের থেকে বেশি দিলে কিন্তু এই সেন্সরটি কিন্তু পুড়ে যেতে পারে। তো এই সেন্সরটা আমরা কোথায় কাজে লাগাবো, আমরা যখন হচ্ছে অবস্টাকল রোবট বানাবো, অবস্টাকল বা ডিস্টেন্স মেজারের ক্ষেত্রে যখন আমরা ব্যবহার করব, তখন আমরা এই সেন্সরটা ব্যবহার করব, আল্ট্রাসনিক সেন্সরটি। এরপরে আসি হচ্ছে পিআইআর সেন্সর। পিআইআর সেন্সর মানে কি, এটা মূলত হচ্ছে আমাদের মোশন সেন্সর। আমরা যখন কোনো কিছুতে মোশন ডিটেক্ট করতে যাব, জাস্ট লাইক হচ্ছে আমরা অনেক জায়গায় কিন্তু দেখেছি এই সেন্সরটা কিন্তু অনেক জায়গায় ব্যবহার হয়ে থাকে। আপনারা কি বলতে পারবেন যে মোশন সেন্সর কোথায় কোথায় ব্যবহার হয়ে থাকে? হাসিবুল হাসান শান্ত লিখেছে পিআইআর মোশন অবজেক্ট ডিটেক্ট করে। ওকে, আনোয়ার হোসেন লিখেছে মোশন সেন্সর। তারপর হচ্ছে আসিফুল ইসলাম শান্ত, সায়ন সাহা লিখেছেন, রানুল ইসলাম লিখেছেন ট্রাফিক পুলিশ, আনোয়ার হোসেন, দীপ কুমার লিখেছেন, তারপরে মনিরুল ইসলাম লিখেছেন ডোরে ব্যবহার করা হয়। ওকে, তো এইটা হচ্ছে আমরা অনেক জায়গায় দেখেছি যে দরজার সামনে আসলে দরজাটি অটোমেটিকলি খুলে যায়, তাই না? আবার হচ্ছে অনেক মানে ল্যাম্পের ক্ষেত্রে দেখেছি যে ল্যাম্পের কাছাকাছি গেলে ল্যাম্পটি জ্বলে ওঠে, মানে স্ট্রিট ল্যাম্প যেগুলো আছে, আবার হচ্ছে অটোমেটিকলি বন্ধ হয়ে যায়। তো কি হয়, সে হচ্ছে মোশন মানে হচ্ছে চলাফেরার সে ডিটেক্ট করে সে হচ্ছে ওইভাবে কাজ করে। তো এটার স্পেসিফিকেশনটা কি, যে ডিটেকশন রেঞ্জ হচ্ছে এটা 7 মিটার পর্যন্ত সে ডিটেক্ট করতে পারে, আর ডিটেকশন অ্যাঙ্গেল হচ্ছে 110 ডিগ্রি পর্যন্ত হয়। এটা অপারেটিং ভোল্টেজ হচ্ছে ডিসি ভোল্টেজ অবশ্যই দিতে হবে, 4.5 থেকে 12 ভোল্ট পর্যন্ত এটা আপনি অপারেটিং ভোল্টেজ এটা দিতে পারবেন। আর এটার একটা ইনপুট ভোল্টেজ আছে, আর যেটা ডিটেক্ট করবে সিগন্যাল, এটা হচ্ছে ভোল্টেজ দিয়ে হচ্ছে সিগন্যাল ডিটেক্ট করে। তো এটার আউটপুট সিগন্যাল হচ্ছে 3.3 ভোল্ট ডিজিটাল আউটপুট হয়ে থাকে, আর এটার ডিলে টাইম হয় 0.3 থেকে 5 মিনিট পর্যন্ত হয়ে থাকে। আর এটার অপারেটিং টেম্পারেচার যেটা রয়েছে -15 থেকে +70 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে সেটা কিন্তু অপারেট করতে পারে। আর
এই যে সেন্সিটিভিটি যেটা রয়েছে 7 মিটার, এটা আপনি চাইলে আপনার ডিস্টেন্স অনুযায়ী আপনি চাইলে মেজার করতে পারবেন। এখানে একটি পটেনশিওমিটার রয়েছে, পটেনশিওমিটার দিয়ে আপনি চাইলে বাড়াইতে পারেন আবার কমাইতে পারবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের পিআইআর সেন্সর। এবার আসি আইআর সেন্সর। তো আইআর সেন্সর জিনিসটা কি? এটাও সেম, মানে যে মোশন, যে আমরা যে আল্ট্রাসনিক সেন্সরের যে কাজটা দেখেছিলাম না, যে ডাটা সে হচ্ছে সেন্ড করে সাউন্ডটা, আর সে হচ্ছে একজন হচ্ছে রিসিভ করে। তো এখানেও তাই, যে আইআর সেন্সর কি করে, ইনফ্রারেড রে যেটা রয়েছে, ইনফ্রারেড রে সে হচ্ছে সেন্ড করবে আর আরেকটা দিয়ে রিসিভ করবে। তো সেন্ড কোনটা দিয়ে করবে? এই যে হোয়াইট কালারের যে এলইডিটা রয়েছে সেটা দিয়ে হচ্ছে ইনফ্রারেড রে সেন্ড করবে, আর ব্ল্যাক কালারের যেটা রয়েছে সেটা হচ্ছে রিসিভ করবে। জাস্ট লাইক হচ্ছে আল্ট্রাসনিক সেন্সর যেভাবে কাজ করে এটাও সেম ওয়েতেই কাজ করে, কিন্তু এটার ডিস্টেন্সটা একটু কম থাকে। তো এটার স্পেসিফিকেশন আমরা দেখি যে এটা অপারেটিং ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট, ডিসি অপারেটিং ভোল্টেজ থাকে। এরপরে হচ্ছে এটার মধ্যে দিয়ে আপনার হচ্ছে 5 ভোল্ট এবং 3.3 ভোল্টের সাথেও আপনি চাইলে এটা কাজ করতে পারবেন। এটার রেঞ্জ থাকে হচ্ছে আপ টু 20 সেন্টিমিটার পর্যন্ত। আর এইটার রেঞ্জ কিন্তু আপনি চাইলে বাড়াতেও পারেন আবার কমাতেও পারবেন। গাইজ, আমার ডিসপ্লে কি দেখা যায় না? গাইজ, আমার ডিসপ্লে কি দেখা যায়? ওকে, তো যে বলছিলাম যে এই আয়ার সেন্সরটি কিন্তু একরকম হচ্ছে আল্ট্রাসনিক সেন্সরের মতোই কাজ করে। এটার আপনি রেঞ্জ চাইলে হচ্ছে বাড়াইতে পারবেন আবার কমাইতে পারবেন। তো এটা হচ্ছে অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর এক কথায়, বিভিন্ন ধরনের আপনি এটা দিয়ে চাইলে হচ্ছে ফায়ার ডিটেক্টিং সিস্টেম যেগুলো রয়েছে আর ইনফ্রারেড যেসব জায়গা, ইনফ্রারেড দিয়েও আপনি চাইলে এগুলো মোশন ডিটেক্ট করতে পারবেন। ঠিক আছে, তো এটাই হচ্ছে মূলত আমাদের আয়ার সেন্সরের মূল কাজগুলো। এরপরে আসি হচ্ছে অ্যাক্সিলোমিটার সেন্সর। কারণ অ্যাক্সিলোমিটার দিয়ে আমরা কি করব? আমরা বলতে পারেন অ্যাক্সিলোমিটার সেন্সর কোন কোন কাজে ব্যবহার হয়ে থাকে? তো অ্যাক্সিলোমিটার সেন্সরটি হচ্ছে আমরা বিভিন্ন ধরনের অ্যাক্সিলারেট করতে, অর্থাৎ হচ্ছে যখন আমরা অনেক কাজে হচ্ছে আপনার যখন অ্যাক্সিলারেট করব, যে দেখা যাচ্ছে আমার হাতের ইশারাতে, যে অনেক কাজে কি যে হাতের ইশারাতে যখন আমরা রোবটকে কন্ট্রোল করতে যাব, যে আপ ডাউন বা হচ্ছে ফরওয়ার্ড বা রিভার্স, ওইসব কাজে হচ্ছে আমরা গতি বা ত্বরণের ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা ব্যবহার করব। ঠিক আছে, যে অ্যাক্সিলারেট করা এক কথায় বোঝায়, যে আমরা যখন হাতের ইশারাতে হচ্ছে রোবটকে হচ্ছে অ্যাক্সিলারেট করা বা ফরওয়ার্ড করা, বায়াস করা, তখন হচ্ছে আমরা অ্যাক্সিলারেট সেন্সরগুলো আমরা ব্যবহার করব। তো এটার রেঞ্জ হচ্ছে অ্যাক্সিলোমিটার রেঞ্জ হচ্ছে এটার 10 গ্রাম। তারপর ব্যান্ডউইথ হচ্ছে এটা 40 হার্টজের মধ্যে হয়ে থাকে। সেন্সিটিভিটি রয়েছে 10 FG, তারপর রেজলিউশন রয়েছে 100 মাইক্রোগ্রাম, এবং কোয়ালিটি ফ্যাক্টর রয়েছে 10, ক্রস অ্যাক্সিস সেন্সিটিভিটি রয়েছে 1%, এবং এটার অপারেটিং ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট। ঠিক আছে, তো অ্যাক্সিলোমিটার আমরা কোথায় ব্যবহার করে থাকি? তো অ্যাক্সিলোমিটার মূলত আমরা বিভিন্ন ধরনের ড্রোন, তারপরে বিভিন্ন ধরনের হচ্ছে রোবট, এই সব ক্ষেত্রে আমরা হচ্ছে অ্যাক্সিলোমিটার গুলো ব্যবহার করে থাকি মূলত। এরপরে আসে হচ্ছে জাইরো সেন্সর। তো জাইরো সেন্সর কি কাজে ব্যবহার হয়ে থাকে? আপনারা বলতে পারবেন যে জাইরো সেন্সর আমরা কোন কোন ক্ষেত্রে আমরা জাইরো সেন্সর গুলো ব্যবহার করে থাকি? তো জাইরো সেন্সর মূলত আমরা যে ফোনে কিন্তু আমরা হচ্ছে জাইরো সেন্সর ব্যবহার করি, তাই না? তো কোনো কিছু মূলত জাইরো সেন্সর গুলো ব্যবহার করে থাকি। তো এটা কি করে? ব্যালেন্স করে, সবকিছু ব্যালেন্স করার ক্ষেত্রে আমরা ব্যবহার করি। আমরা ফোনে কিন্তু, আমাদের ফোনে কিন্তু জাইরো সেন্সর রয়েছে, যে ক্যামেরার স্টেবিলিটিটা যে অনেক সময়
অ্যাঙ্গেল অ্যাঙ্গেলটা যেন স্টেবল থাকে, সেই জন্য হচ্ছে আমরা জাইরো সেন্সর গুলো ব্যবহার করতে। এক কথায় ব্যালেন্স করার জন্য আমরা জাইরো সেন্সর ব্যবহার করি। এই জাইরো সেন্সর দিয়ে আমরা পরবর্তীতে আমরা প্রজেক্ট করব বিভিন্ন একটা রোবট ব্যালেন্স করার ক্ষেত্রে বা কোনো একটা ডিভাইস ব্যালেন্স করার ক্ষেত্রে আমরা জাইরো সেন্সর গুলো ব্যবহার করব। তো এই যে জাইরো সেন্সর রয়েছে, এইটা মূলত মডেল হচ্ছে MPU 6050A। ঠিক আছে, এটা হচ্ছে 3 অ্যাক্সিস সেন্সিং উইথ ফুল স্কেল রেঞ্জ, যেটা 3 অ্যাক্সিসে XYZ অ্যাক্সিসে এটা কাজ করে। আর এটার আউটপুট ভোল্টেজ সাপ্লাই ভোল্ট অপারেটিং ভোল্টেজ হচ্ছে 2.3 ভোল্ট থেকে 3.4 ভোল্ট পর্যন্ত, অর্থাৎ 3.3 ভোল্টে আপনাকে সর্বোচ্চ রাখতে হবে। এবং এটা কমিউনিকেশন প্রোটোকল হচ্ছে I2C প্রোটোকল, যেটা হচ্ছে ইন্টার ইন্টিগ্রেটেড সার্কিট। আমরা যে দেখতে পাচ্ছি SCL এবং SDA যেটা রয়েছে সেটার মধ্যে দিয়ে এটা কমিউনিকেশন করে, এবং 8 বিট, এটা হচ্ছে 8 বিট এবং 16 বিট রেজিস্টার অ্যাক্সেস মোডে কাজ করে থাকে। এছাড়াও এটা ডাটা রেট, আউটপুট ডাটা রেট রয়েছে, সেটা হচ্ছে 8 কিলো হার্টজ থেকে 1.2 হার্টজ পর্যন্ত। ঠিক আছে, আর এইটা মূলত ফুল স্কেল রেঞ্জ হচ্ছে 250, 500, তারপর 1000, আর হচ্ছে 2000 ডিগ্রি পর্যন্ত, 2000 ডিগ্রি পর্যন্ত পার সেকেন্ডে ডিপিএস, অর্থাৎ ডিপিএস সেটা হচ্ছে সেন্সিটিভিটি দিয়ে থাকে। তো এরপরে আসি হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ঠিক আছে, তো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মূলত কি করে, আমাদের ফিঙ্গারপ্রিন্ট টাচের ক্ষেত্রে হচ্ছে আমরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ব্যবহার করে থাকবো। তো আমরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তো অনেক জায়গায় দেখেছি, তাই না, যে বিভিন্ন ধরনের আমাদের ফোনে কিন্তু এখন ফিঙ্গারপ্রিন্টে কাজ করে। তারপরে বিভিন্ন ধরনের ডোর লকিং সিস্টেমের ক্ষেত্রে, এরপরে হচ্ছে বিভিন্ন ধরনের লক, তারপরে হচ্ছে ডোর লক, এই সকল ক্ষেত্রে কিন্তু আমরা সিকিউরিটির ক্ষেত্রে কিন্তু আমরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর গুলো ব্যবহার করে থাকি। তো এটাও একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পর্যন্ত অপারেটিং কারেন্ট হচ্ছে 120 মিলি অ্যাম্পিয়ার সর্বোচ্চ নিয়ে থাকে। তো এটা পারফরমেন্স হচ্ছে ইমেজিং টাইম থাকে 1 সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ড আপনাকে এখানে দিয়ে থাকতে হবে। এই সেন্সরটি মূলত আমরা একটি প্রজেক্টের স্মার্ট ডোর লকিং সিস্টেম যেটা রয়েছে সেটাতে আমরা ব্যবহার করব। আমাদের একটি প্রজেক্টই রয়েছে, এটার আমরা পরবর্তীতে দেখবো প্রজেক্টটি, আপনারা ক্লাসগুলো করবেন তাহলে বুঝতে পারবেন। তো আমরা এটার স্পেসিফিকেশন দেখি, যে এটা স্টোরেজ ক্যাপাসিটি হচ্ছে 162 টেমপ্লেটস, অর্থাৎ 162 টেমপ্লেটস মানে আলাদা আলাদা সে ডিভাইস নিতে পারবে। এবং এটার সিগনেচার ফাইল সাইজ হচ্ছে 256 বাইট, টেমপ্লেট ফাইল সাইজ হচ্ছে 520 বাইট। এরপরে এর সেফটি লেভেল হচ্ছে মানে কনফিগার করা যায় এটাতে। আর এটার ইন্টারফেস হচ্ছে TTL, অর্থাৎ ইওয়ার্ড কমিউনিকেশন, মানে RX-TX দিয়ে হচ্ছে আমরা এটা কনফিগার করব। আর এটার অপারেটিং টেম্পারেচার হচ্ছে -20 ডিগ্রি থেকে +50 ডিগ্রি পর্যন্ত, অর্থাৎ -20 ডিগ্রি থেকে +50 ডিগ্রিতে এনভায়রনমেন্টাল টেম্পারেচারের মধ্যে সে হচ্ছে অপারেট করতে পারে। তো এটাই হচ্ছে মূলত আমাদের মূল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মূল স্পেসিফিকেশন। হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন। তো এতক্ষণ হচ্ছে আমরা মানে হচ্ছে সেন্সরস নিয়ে আলোচনা করলাম, তাই না। এখন হচ্ছে আমরা অ্যাকচুয়েটরস নিয়ে কাজ করব। সেন্সরস কি জিনিস ছিল, যে এনভায়রনমেন্ট থেকে সে ডাটা কালেক্ট করবে, ডাটা কালেক্ট করে সে হচ্ছে প্রসেসরে পাঠাবে, প্রসেসর মাইক্রো কন্ট্রোলার কি করবে, সে ডাটাগুলো প্রসেস করবে এবং সে অনুযায়ী সে কমান্ড দেবে। কমান্ড কাকে দিবে, অ্যাকচুয়েটরস। এই সে হচ্ছে অ্যাকচুয়েটরস, সে হচ্ছে কমান্ড প্রাপ্ত হয়ে সে ফিজিক্যাল যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো করবে। তো অ্যাকচুয়েটরস এর কাজ হচ্ছে সে মূলত ফিজিক্যালি যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো মূলত কমান্ড প্রাপ্ত হয়ে সে কাজগুলো করে থাকবে। তো অ্যাকচুয়েটরস এখানে আমরা 4 রকমের অ্যাকচুয়েটরস দেখতেছি, যে ইলেকট্রিক অ্যাকচুয়েটরস, তারপরে হাইড্রোলিক অ্যাকচুয়েটরস, তারপরে পিনিউমেটিক অ্যাকচুয়েটরস এবং লিনিয়ার অ্যাকচুয়েটরস। তো ইলেকট্রিক অ্যাকচুয়েটরস কোনগুলো, যেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যালি যে পাওয়ার সোর্সের ক্ষেত্রে বিভিন্ন ধরনের মানে এডুকেশনাল বা ইন্ডাস্ট্রির যে মোবাইল রোবট যেগুলো রয়েছে সেগুলোতে হচ্ছে আপনার ইলেকট্রিক অ্যাকচুয়েটরস গুলো ব্যবহার হয়ে থাকে। তো এগুলোর এক্সাম্পলস হিসেবে আমরা বলতে পারি যে ডিসি মোটরস, তারপর সার্ভো মোটর, স্টেপার মোটর, এগুলো হচ্ছে মূলত আমাদের ইলেকট্রিক অ্যাকচুয়েটরস মধ্যে পড়ে। এরপর আসি হচ্ছে হাইড্রোলিক অ্যাকচুয়েটরস। তো হাইড্রোলিক অ্যাকচুয়েটরস কোনগুলো, যেগুলো হচ্ছে প্রেসারাইজ লিকুইড, যেগুলো মানে আমরা দেখি যে হাইড্রোলিক পাম্প যেগুলো রয়েছে বা এই যে হাইড্রোলিক যে চেম্বার যেগুলো রয়েছে, যে লিকুইড দিয়ে প্রেসারাইজ করে। ঠিক আছে, মানে এক কথায় হাইড্রোলিক। তো
তো ইন্ডাস্ট্রিয়াল হেভি ডিউটি যে এইগুলো রয়েছে, যে রোবটগুলো রয়েছে, গুলো ব্যবহার করা হয়, বিভিন্ন ধরনের এক্সিভেটর, তারপর হচ্ছে রোবোটিক আর্ম, এরপর হচ্ছে লিফটিং হেভি লোডস, মানে যখন হেভি লোড যখন লিফটিং করতে হয় তখন হচ্ছে আমরা এই হাইড্রোলিক যে অ্যাকচুয়েটরস গুলো আছে তখন হচ্ছে আমরা এগুলো ব্যবহার করে থাকি। এরপর আসি পিনিউমেটিক অ্যাকচুয়েটরস। তো পিনিউমেটিক অ্যাকচুয়েটরস হচ্ছে মানে এয়ার কম্প্রেসড করার জন্য আমরা বিভিন্ন ধরনের ভ্যাকুম ক্রিয়েট করার জন্য হচ্ছে আমরা গ্যাস ক্রিয়েট করার জন্য হচ্ছে আমরা এই পিনিউমেটিক অ্যাকচুয়েটরস গুলো ব্যবহার করে থাকি। তো এগুলো হচ্ছে আপনার পিক অ্যান্ড প্লেস যেসব এই হয়, যে পিক অ্যান্ড প্লেস করবো যখন, তখন হচ্ছে আমরা এই অ্যাকচুয়েটরস গুলো ব্যবহার করি। তারপর হচ্ছে ফ্যাক্টরি অটোমেশনের ক্ষেত্রে হচ্ছে পিনিউমেটিক অ্যাকচুয়েটরস গুলো ব্যবহার হয়। মেডিকেল রোবটস, বিভিন্ন ধরনের হচ্ছে রিহ্যাবিলিটেশন ডিভাইস যেগুলো রয়েছে সে সকল ক্ষেত্রে হচ্ছে আমরা পিনিউমেটিক অ্যাকচুয়েটরস গুলো ব্যবহার করে থাকি। এরপরে আসি হচ্ছে লিনিয়ার অ্যাকচুয়েটরস। তো লিনিয়ার অ্যাকচুয়েটরস কি, যে এটা হচ্ছে আপনার স্ট্রেট লাইন মোশন, এক কথায় যে স্ট্রেট লাইনে সে চলবে। যে এটা হতে পারে ইলেকট্রিক, তারপর হচ্ছে হাইড্রোলিক, যে একভাবে সে কাজ করবে, মানে এটার কোনো হবে না যে একভাবে কাজ করবে আবার সেই জায়গায় ফিরে আসবে। তো এটা হচ্ছে এটাকে বলা হচ্ছে মানে লিনিয়ার অ্যাকচুয়েটরস, ঠিক আছে। তো স্ট্রেট লাইনে সে চলবে, যেমন হচ্ছে ডোর স্লাইডিং এর ক্ষেত্রে হচ্ছে আমরা লিনিয়ার অ্যাকচুয়েটরস ব্যবহার করি। তারপরে অ্যাডজাস্টেবল যে প্ল্যাটফর্ম গুলো রয়েছে, রোবোটিক গ্রিপার যেগুলো রয়েছে, ওপেন এবং ক্লোজ, ওপেন ক্লোজ, মানে একটাই কাজ তার, ওপেন করবে ক্লোজ করবে। ডোর স্লাইডের ক্ষেত্রে হচ্ছে তাই, যে ডোর ক্লোজ করবে এবং হচ্ছে ওপেন করবে। তো এই সকল ক্ষেত্রে হচ্ছে আমরা লিনিয়ার অ্যাকচুয়েটরস গুলো মেইনলি ব্যবহার করে থাকি, ঠিক আছে। তো হোপফুলি আপনারা অ্যাকচুয়েটরস গুলো বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আন্ডারস্ট্যান্ড লিখবেন। ওকে, ফাইজুর রহমান লিখেছেন আন্ডারস্ট্যান্ড, সিরাজুর রবি লিখেছেন আন্ডারস্ট্যান্ড। ওকে, আমরা তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মনিরুল ইসলাম লিখেছেন আন্ডারস্ট্যান্ড, মুন্না রহমান লিখেছেন আন্ডারস্ট্যান্ড, সাজ্জাদ হোসেন লিখেছেন আন্ডারস্ট্যান্ড, রাকিবুল ইসলাম লিখেছেন আন্ডারস্ট্যান্ড। ওকে, অনেকে দেখতে পাচ্ছি আন্ডারস্ট্যান্ড লিখেছেন। এরপরে আসি মূলত আমাদের শেষ পার্ট, যেটা হচ্ছে অ্যাকচুয়েটরস এর মধ্যে পড়ে যে ডিওএফ, অর্থাৎ ডিগ্রিজ অফ ফ্রিডম। এখন এই জিনিসটা কি আপনারা বলতে পারবেন? আপনাদের কারো আছে যে ডিওএফ দিয়ে আমরা অ্যাকচুয়ালি কি করব? ডিওএফ এর অ্যাকচুয়ালি কাজ কি? আপনারা কেউ বলতে পারবেন ডিওএফ দিয়ে আমরা কি কাজ করতে পারি? ওকে, আমি বলি যে এই যে ডিওএফ রয়েছে, অর্থাৎ ডিগ্রিজ অফ ফ্রিডম, এটা দিয়ে আমরা মূলত যে ইন্ডিপেন্ডেন্টলি মুভমেন্টের জন্য, অর্থাৎ বিভিন্ন একটা প্যারামিটারে ইন্ডিপেন্ডেন্টলি মুভমেন্টের জন্য আমরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট মোশনের জন্য আমরা এই যে ডিওএফ যে রয়েছে এগুলো হচ্ছে আমরা ব্যবহার করে থাকি। তো আমরা ডিওএফ যেগুলো হচ্ছে লিনিয়ার মোশনের ক্ষেত্রে, যেমন হচ্ছে বিভিন্ন ধরনের রোবোটিক আর্ম, তারপর হচ্ছে প্রস্থেটিক আর্ম যেগুলো রয়েছে, যে প্রস্থেটিক যে আর্মগুলো রয়েছে সেগুলো কি করে লিনিয়ার মোশনের ক্ষেত্রে, যেমন পিক করবে আবার আপ করবে আবার এক জায়গাতে মুভ করবে। তো এই সকল ক্ষেত্রে হচ্ছে আমরা ডিওএফ যে এইগুলো রয়েছে, ডিগ্রিজ অফ ফ্রিডম যে ডিওএফ যে রয়েছে সেগুলো আমরা ব্যবহার করে থাকি, অর্থাৎ লিনিয়ার মুভমেন্টস এর জন্য আমরা এই ডিওএফ গুলো ব্যবহার করে থাকি। তো এই মুভমেন্টটা হচ্ছে আপনার ট্রেডিশনালি হচ্ছে ডিওএফ হচ্ছে আপনার তিন রকমের হয়ে থাকে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং হচ্ছে জেড অ্যাক্সিস। তো এক্স অ্যাক্সিস যে ডিওএফ যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনার লেফট এবং রাইটে যাবে, শুধু জাস্ট লেফট এবং রাইট, এছাড়া সে হচ্ছে কোনো জায়গায় মুভমেন্ট করতে পারবে না। আর হচ্ছে ওয়াই অ্যাক্সিসে কি, যে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড, মানে সামনে যাবে পিছে যাবে, এছাড়া সে আর কোনো কাজ করতে পারবে না। এবং জেড অ্যাক্সিস কি, যে আপ এবং ডাউন। তো আমরা দেখি যে বিভিন্ন ধরনের যে প্রস্থেটিক যে আর্ম যেগুলো রয়েছে, যে রোবোটিক আর্ম যেগুলো রয়েছে সেগুলো কিন্তু থ্রি অ্যাক্সিসই হয়ে থাকে। সে হচ্ছে আপেও যেতে পারে, ডাউনও যেতে পারে, আবার হচ্ছে ফরওয়ার্ডও যেতে পারে, ব্যাকওয়ার্ডও যেতে পারে, আবার হচ্ছে লেফট এবং রাইটেও যেতে পারে। তো ট্রেডিশনাল ডিওএফ যেগুলো রয়েছে, অ্যাঙ্গুলার যে মোশন যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে থ্রি অ্যাক্সিসে হয়ে থাকে। যেমন রোটেশনের জন্য হচ্ছে এক্স অ্যাক্সিসের হয়, তারপর পিচের জন্য হচ্ছে রোটেশনের জন্য ওয়াই অ্যাক্সিসের হয়, এবং ওয়াই এর জন্য হচ্ছে ওয়াই অ্যাক্সিস হয়, জেড অ্যাক্সিসের জন্য হয়ে থাকে। তো মূলত
এক কথায় এই যে ডিওএফ রয়েছে এটা আপনার হচ্ছে অনেক রকমের হয়ে থাকে, যেমন ওয়ান ডিওএফ মানে হচ্ছে সিঙ্গেল স্লাইডিং ডোর, যেগুলো যে একটাই কাজ করে সেগুলো হচ্ছে ওয়ান ডিওএফ হয়। টু ডিওএফ যেগুলো হচ্ছে রোবোটিক আর্ম, যেটা মানে দুই গ্রিপের হয়ে থাকে, সেটা হচ্ছে টু ডিওএফ। থ্রি ডিওএফ হচ্ছে মানে গিম্বল যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে থ্রি ডিওএফ হয়ে থাকে। ফোর ডিওএফ আছে, সিক্স ডিওএফ আছে। সিক্স ডিওএফ এই যে আমরা ছবিতে যেটা দেখতে পাচ্ছেন সেটা মূলত হচ্ছে সিক্স ডিওএফ, যে মানে 6 ডিগ্রিতে হচ্ছে ছয় ধরনের সে হচ্ছে মূলত কাজ করতে পারে। আবার হচ্ছে 7 ডিওএফ রয়েছে, যেগুলো হচ্ছে অ্যাডভান্স যে হিউম্যানয়েড যে রোবটগুলো রয়েছে, রোবটের এক্সট্রা জয়েন্ট ফ্লেক্সিবিলিটির জন্য যে রোবোটিক আর্ম, তারপরে লেগ, প্রস্থেটিক আর্মের ক্ষেত্রেও হচ্ছে 6 ডিওএফ ব্যবহার হয়ে থাকে। তো এখানে আপনারা বলতে পারেন যে ডিওএফ ইম্পর্টেন্ট কেন, তাই না? অনেকের মাথায় এরকম কোশ্চেন আসতে পারে না যে অ্যাকচুয়ালি হচ্ছে আমরা ডিওএফ আমরা কেন ব্যবহার করব। অনেকের মাথায় তো এরকম কোশ্চেন আসতে পারে যে ডিওএফ আমরা কি কাজে আমরা ব্যবহার করতে পারি। তো ডিওএফ হচ্ছে আপনার ফ্লেক্সিবিলিটি, এক কথায় ফ্লেক্সিবিলিটির জন্য হচ্ছে আমরা ডিওএফ ব্যবহার করি। তারপর বিভিন্ন ধরনের রোবোটিক আর্ম যেগুলো রয়েছে, তারপর হচ্ছে এই যে সার্জিক্যাল যে রোবট গুলো রয়েছে সে তারা কি করে এই ডিওএফ রোবোটিক আর্মের মাধ্যমে কিন্তু সার্জারি করে থাকে। এছাড়া হচ্ছে কোনো কাজকে হচ্ছে অটোমেটেড করার জন্য কিন্তু এই ডিওএফই কিন্তু ব্যবহার হয়ে থাকে। যে বিভিন্ন ধরনের অটোমেটেড ইন্ডাস্ট্রিতে হচ্ছে অটোমেটিক যে রোবট অটোমেশন যে রোবট গুলো রয়েছে সেই সকল রোবটে কিন্তু আমরা এই ডিওএফ গুলো ব্যবহার করে থাকি। ঠিক আছে, তো হোপফুলি আপনারা এই যে ডিওএফ যে জিনিসটা রয়েছে হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা আজকের ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের আর মাত্র 5 মিনিট রয়েছে। তো আমাদের কিন্তু এখন পর্যন্ত আজকে যেসব জিনিসগুলো শিখলাম, যে হচ্ছে সেন্সরস কি জিনিস, তারপর বেসিক ইলেকট্রনিক্স এর রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, ট্রানজিস্টর, এরপরে হচ্ছে আমরা দেখলাম যে ক্যাপাসিটর কিভাবে ব্যবহার করতে হয়, এবার ট্রানজিস্টর কিভাবে ব্যবহার করতে হয়, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এছাড়া সেন্সর, বিভিন্ন ধরনের সেন্সর যেমন আল্ট্রাসনিক সেন্সর, মোশন সেন্সর, মাইক, তারপরে হচ্ছে সাউন্ড সেন্সর, এরপরে হচ্ছে পিআইআর সেন্সর, আইআর সেন্সর, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এই সকল সেন্সর নিয়ে আমরা আলোচনা করলাম। অ্যান্ড আমরা সেন্সরস নিয়ে আলোচনা করলাম, অ্যাকচুয়েটরস নিয়ে, বিভিন্ন ধরনের অ্যাকচুয়েটরস নিয়ে আলোচনা করলাম, ইলেকট্রিক অ্যাকচুয়েটর, তারপর হচ্ছে হাইড্রোলিক অ্যাকচুয়েটর, পিনিউম্যাটিক অ্যাকচুয়েটর, লিনিয়ার অ্যাকচুয়েটর। এরপর আমরা কি আলোচনা করলাম, ডিওএফ অ্যাকচুয়েটর। তো হোপফুলি আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। তো যদি বুঝে থাকেন সবকিছু তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আন্ডারস্ট্যান্ড লিখবেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে আমি আসলে আপনাদেরকে সবকিছু বুঝাতে পারছি।